নমস্কার বন্ধুরা, আমি কেশব প্রপার্টি নলেজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মাসের শুরুতেই বেতন আসে, কিন্তু আপনার 15 থেকে 20 দিনের মধ্যেই টাকা শেষ হয়ে যায় বা স্যালারি শেষ হয়ে যায়। আপনি যে স্যালারিটা পেলেন দেখলেন মাসের 1 তারিখে স্যালারি এলো, 15-20 দিনের মধ্যেই টাকা শেষ। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনার সঙ্গে যদি এরকম হয়ে থাকে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। আজ আমি বলব কিভাবে আপনি মাসিক আয়কে আপনার যে মাসে যে স্যালারি বা বেতন আপনি যেটাই পান না বা যেটাই আপনি ব্যবসা থেকে ইনকাম করুন না কেন, তো সেটা পরিকল্পনা করে মাসে সঞ্চয়, খরচ এবং ভবিষ্যতের টাকা ম্যানেজ করে কিভাবে হয় সেটাই জানাবো। তো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বেশি টাকা আয় করাই সব কিছু নয়। যে আপনি হয়তো ভাবছেন যে মাসে 1 কোটি, 50 লাখ, 10 লাখ, 10,000, 20,000 প্রচুর টাকা ইনকাম করব। টাকা সঠিকভাবে ম্যানেজ করাটাই হলো আপনার গুরুত্বপূর্ণ কথা। আপনি যে টাকা ইনকাম করছেন টাকাটা আয় করার থেকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করা, সঠিকভাবে ম্যানেজ করা টাকাটা, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। তো সেই বিষয়েই আপনাদেরকে আলোচনা করব। তো আমরা কয়েকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট পার্ট 1 এর আপনাকে বলতে চাইবো যে প্রথমে নিজের ইনকাম জানুন যে আপনি কত টাকা মাসে ইনকাম করছেন। হতে পারে আপনার ইনকাম 20,000 টাকা, হতে পারে 50,000 টাকা, হতে পারে 1,00,000 টাকা, হতে পারে 20,000 টাকা, হতে পারে 10,000 টাকা। তো মানি ম্যানেজমেন্টের নিয়ম হলো টাকা ম্যানেজমেন্ট, টাকাকে কীভাবে আপনি ম্যানেজ করবেন, কীভাবে আপনি ব্যবহার করবেন। সেটা আপনার হাতে কত টাকা প্রতি মাসে ইনকাম হয় সেটা আপনাকে পরিষ্কার জানতে হবে। তো সেই বিষয়ে জানার জন্য সাপোজ আপনার ইনকাম ধরুন মাসে 30,000 টাকা। তো ওই টাকাটা আপনাকে প্রথমে একটা খাতায় পুরো মাসে লিখে রাখতে হবে যে আপনি ওই টাকাটা কোথায় কোথায় আপনি খরচা করছেন। আপনার বাড়ি ধরুন কত টাকা যাতায়াতে খরচা, কত টাকা ইএমআই খরচা, কত টাকা বিল হয় আপনার, কত টাকা যাতায়াতের খরচা, কত টাকা ইএমআই বা লোন বা কিস্তি যেটা আপনি নিয়েছেন, বা কত টাকা যাতায়াতের খরচা আছে, কত টাকা আপনি বিল পেমেন্ট করছেন কোনো কিছু যেটা নিয়ে থাকেন। কারণ আপনি নিজের টাকার হিসেব যদি না জানেন তাহলে সঠিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনি করতে পারবেন না। আপনি তো লিখে না রাখেন তো আপনি কী করে বুঝবেন যে কত টাকা কোন খাতে কোথায় টাকাটা আপনার চলে যাচ্ছে। তাই সমস্ত কিছু খরচা ডে 1 থেকে মাসে যখন স্যালারি পাবেন 1 তারিখে বা যেটাই আপনার ডেট হোক না কেন, আপনি খাতায়টা লিখে রাখবেন যে কোথায় কত টাকা আপনার খরচা হচ্ছে। এবারে আপনি আসি, আপনার প্রয়োজনীয় খরচ আলাদা করতে হবে। 2 নম্বর পয়েন্ট, যেমন আপনি একটা আলাদা যে খাতায় লিখে রাখছেন সেটা লিখবেন বাড়ির খরচ কত হচ্ছে, খাবার খরচ বা বিদ্যুৎ বা অন্যান্য কোনো বিল, যাতায়াত, শিক্ষা বা ওষুধ, মেডিকেল এক্সপেন্স, যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তার পেছনে মেডিকেলে কত টাকা, হেলথ, শরীর খারাপ অসুস্থ সেটা কত খরচা হচ্ছে প্রতি মাসে যদি ওষুধ খেতে হয়, তো সেটা খাতায় আপনাকে পয়েন্ট টু পয়েন্ট করে লিখে রাখতে হবে। এইগুলো হলো এমন খরচ যা কোনো সাধারণভাবে এড়ানো যায় না। এই যে আপনাকে যেগুলো বললাম, আপনি যদি রেন্টে থাকেন বাড়ি ভাড়া দিতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, শিক্ষা আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে তার টিউশন খরচা, এডুকেশন খরচা, স্কুলের খরচা, যাতায়াতের খরচা আপনার আছে, প্লাস আপনার ছেলে মেয়ে যে যাচ্ছে তার টিফিন খরচা। তো এইগুলো পুরোটাই আপনাকে খাতায় লিখে রাখতে হবে। যদি কোনো অসুস্থ ব্যক্তি পার মান্থ যদি ওষুধ খেতে হয় তার একটা খরচা, ডাক্তারের ফিস যদি লাগে প্রতি মাসে তার একটা খরচা। তো এগুলো এমন এড়ানো আপনি এড়িয়ে যেতে পারবেন না। এই খরচাগুলো আপনাকে ম্যান্ডেটরি দিতেই হবে। তো এইগুলো আপনি মানে নিয়ম করুন যে প্রয়োজনে ইচ্ছাকে আলাদা কীভাবে খরচা করবেন সেটা আপনাকে একটা নিয়ম তৈরি করতে হবে। পার্ট 3 আমরা জানব ছোটো ছোটো খরচে আপনি হিসাব রাখতে হবে। অনেক সময় বড় খরচা নয়, ধরুন আপনি ভাবছেন যে বড় খরচাগুলো হিসাব রাখবেন, ছোটোখাটো খরচাগুলো হিসাব রাখবো না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ছোটো ছোটো খরচায় আপনি দেখবেন একটা বড় খরচাই তৈরি হচ্ছে আস্তে আস্তে। আপনি যদি ভাবেন যে ছোটো খরচাগুলো হিসেব রাখবো না, দেখবেন আপনি ছোটো খরচাগুলো আপনি হিসেব করে দেখবেন, ভবিষ্যতে দেখবেন সেটাই একটা বড় খরচায় পরিণত হয়েছে। কী করে হয় শুনুন। আজ একটু ধরুন আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা মারছেন, বাইরে আপনি হোটেলে খাবার খেলেন, রেস্টুরেন্টে গেলেন, আপনি 5টা বন্ধুকে খাওয়ালেন মাসে 3 বার 4 বার, হয়তো মাসে আপনি 3 বার বাইরে খান। এটা কিন্তু একটা, যদি আপনার সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট টাকাটাকে ম্যানেজ করতে চান, এটাও কিন্তু আপনাকে খরচাটা কমাতে হবে অথবা বন্ধ করতে হবে। এই আজকে হয়তো আপনার 500 টাকা গেল, কালকে হয়তো 300 টাকা গেল, তারপর দিন হয়তো আপনার 700 টাকা গেল। এইভাবেই তো মাসে আপনি 4 থেকে 5 দিন খরচা করেন 500, 700, 1000 টাকা করে, বা 400 টাকা বা 300 টাকা, সেটাও কিন্তু আপনার অপ্রয়োজনীয় খরচা
সেটাও কিন্তু করতে হবে। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি আনন্দ করবেন না, খরচা করবেন না। আপনার স্যালারির উপর ডিপেন্ড করে। কারণ আপনার উপর নির্ভর করছে আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আপনার নিজের জীবন। তাই খরচাটাও আপনাকে ভাবতে হবে। কারণ আপনার টাকা অন্য কেউ কিন্তু দেবে না। আপনি বিপদে পড়লে আপনাকেই কিন্তু ব্যবস্থা করতে হবে। পাশের লোক কিন্তু কেউ আপনাকে দেবে না। হ্যাঁ, আপনাকে আনন্দ করতে হবে, খরচা করতে হবে, সব কিছু ম্যানেজ করে। মানে এই নয় যে আপনি শুধু সারা জীবন শুধু সঞ্চয় করবেন, কোনো কিছুই খরচা করবে না, উপভোগ করবে না। কিন্তু সমস্ত কিছু যাতে খরচা নাগালের বাইরে না যায়। কোনটা কোন খাতে হচ্ছে সেটা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে। তো মাসে এটাও আপনাকে লিখে রাখতে হবে। বুঝতে পেরেছেন? 4 নম্বর পয়েন্টটা হচ্ছে বেতন পাওয়ার পর সেভিং। মানে আমাদের একটা মানে নিয়ম আছে যে আপনি ভাববেন যে আজকে আমি সাপোজ আপনার স্যালারি 30,000 টাকা পেলেন, আগে আপনার খরচাটা করে নিন, বাকি যেটা থাকবে সেটা আপনি ব্যাংকে বা অন্য কোথাও বা নিজের কাছে আপনি রাখবেন। খরচের পর সেভিং করবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার যে নিয়ম হলো আগে সঞ্চয় পরে খরচ। আপনারা কী করেন? প্রথমে খরচ করেন, তারপরে সঞ্চয় করেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি বেতন যে টাকাটা পেয়েছেন পুরোপুরি টাকা খরচ করে শেষে থাকবে সেটাই চেষ্টা করবেন না, সেভিং করার চেষ্টা করবেন না। ঠিক আছে? তো আপনার প্রথমে আপনার নির্দিষ্ট একটা পয়েন্ট রাখুন। মানে নির্দিষ্ট পয়েন্ট বলতে কী টাকাটাকে 50, 30, 20, 20 বুঝতে পেরেছেন? এই ভাগে ভাগ করতে হবে। মানে 50, 30, 20, 20, 50, 30, 80, 80, 20 হচ্ছে 100। 3 ভাগে আপনাকে বা 4 ভাগে ভাগ করতে হবে। 50% কি? আপনার যাবতীয় যে খরচা প্রথমে সেটা আপনার 50%-এর মধ্যে করলেন। বাড়ি ভাড়া থেকে যাবতীয় যা খরচাটা এতক্ষণ আপনাকে বললাম। ওষুধ থেকে, টিউশন থেকে, এডুকেশন খরচা থেকে, যাতায়াতের খরচা থেকে, ইলেকট্রিক বিল থেকে, রুম ভাড়া থেকে 50% মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করে নিতে হবে। হ্যাঁ, এটা সম্ভব নয়, আমি যে বলছি আপনাকে যেটা সবসময় সম্ভব হয় কিন্তু কিন্তু চেষ্টা তো করতে হবে। আপনি আজকে করলে তো কালকেই পারবেন না, নাও হতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টাই না করেন তাহলে আপনি চেষ্টাটা কখন করবেন? চেষ্টা করতে হবে বেসিক মানে একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনার 50%-এর মধ্যে হয়ে যায়। বাট কিছু ক্ষেত্রে হয় না, সব মানুষের ক্ষেত্রে সমানভাবে হয় না। বাট চেষ্টা করলে তো ক্ষতি কোথায়? আপনি যদি চেষ্টা করেন অবশ্যই একদিনে সাফল্য হবেন। তাহলে আপনার স্যালারি যদি আপনার 30,000 টাকা থাকে তাহলে আপনি কী করবেন? 15,000 টাকা বললাম যে আপনি খরচা করবেন, বাকি থাকে কত? আর 15,000 টাকা। ওই 15,000 টাকা কী করবেন? 30% মানে আরও 15,000 টাকা। তার মধ্যে আরও 7,000 টাকা আপনি কী করবেন? আপনার যেগুলো হচ্ছে ইএমআই চলছে, মানে লোন বা কিস্তি বলুন, সেগুলো আপনি দেবেন। ঠিক আছে? ইএমআই, কিস্তি বা হয়তো আপনার এমনও হতে পারে যে আপনার যাতায়াতের মানে বিল পেমেন্ট করতে হচ্ছে কোনো কিছু, সেটা 50% খরচা থেকেও আছে, কিন্তু বাকিটাও আপনাকে দেখতে হবে। আর তাহলে 50 আর কী হলো 30% মানে 15, 7, 22 আর আপনার বাকি রইলো 8,000 টাকা। এই 8,000 টাকার মধ্যে আপনাকে কী করতে হবে? আপনাকে ওই 8,000 টাকার মধ্যে 4,000 টাকা আপনাকে একটা সেভিং করতে হবে। সেভিং বলতে সেটা আপনার ব্যাংকে হতে পারে, মিউচুয়াল ফান্ডে হতে পারে, এসআইপি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে। বাট শেয়ার মার্কেট আমি না করাই বলবো, কারণ শেয়ার মার্কেট অনেক ঝুঁকি হতে পারে। না জেনে শুনে করলে আপনার টাকাটা হয়তো ক্ষতি হতে পারে। তাই কোনো রিস্ক না নিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে করতে পারেন বা ব্যাংকে রাখতে পারেন, যাতে আপনার ওটা মাল্টিপল কমিউনিকেশন হয়, মানে বাড়ে ওটা দিনকে দিন। তবে আমি বলব মিউচুয়াল ফান্ডেই সবথেকে ভালো, কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী আপনি যেটা খুশি করতে পারেন, যেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার উপর নির্ভর করবে। এখানে আপনার সাজেশান, আপনার যেটা সুবিধা বাট করতে হবে। তাহলে কী হলো 4,000 টাকা, তাহলে 15, 7, 22, 4, 26 আর আপনার বাকি রইল 4। এই 4,000 টাকাটা আপনি একটা এমার্জেন্সি ফান্ড করুন। এমার্জেন্সি ফান্ড বলতে কী বোঝায়? যে জীবনে আপনার কখন কী প্রয়োজন হবে আমরা জানি না। হঠাৎ আপনার মেডিকেলে হয়তো এক্সপেন্স প্রচুর বেড়ে গেল,
চাকরির সমস্যা হয়ে গেল, চাকরি হয়তো আপনার চলে গেল বা কোনো কারণে আপনি ছেড়ে দিলেন, মেডিকেলে মানে হসপিটাল ভর্তি হতে পারে বা যা কোনো আপনার হয়তো প্রচুর কোনো মানে সার্জারি হতে পারে বা যাবতীয় মেডিকেল হেলথ যেটাকে বলা হয়, তো সেটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। তো সেটা হচ্ছে মেডিকেল হতে পারে, জরুরি পরিস্থিতি আসতে পারে। তো ধীরে ধীরে এমার্জেন্সি ফান্ড করে থাকলে কি হয়, ওই যে আপনি শপিং বা রেগুলার এক্সপেন্সের জন্য নয়, মানে আপনি যেটা খরচা করছিলেন সেটা আপনি সাময়িকভাবে আপনার প্রবলেম হবে না। ওই যে 4,000 টাকা আপনি জমে মেডিকেল মানে এমার্জেন্সি ফান্ড তৈরি করেছেন, সেখান থেকে টাকাটা আপনি নেবেন। সাপোজ আপনি মাসে যদি 4,000 টাকা জমান, বছরে হচ্ছে আপনার 48,000 টাকা। নিয়ম হচ্ছে যে আপনার যে ইনকাম, আপনার যে খরচা, তার থেকে আপনার 6 মাস বা 1 বছর পর্যন্ত, সাপোজ আপনার মাসে যদি 20,000 টাকা খরচা হয়, 6 মাস হচ্ছে 1,20,000, বছরে হচ্ছে আপনার 20 × 12 যেটা হবে, সেই হিসেবে আপনার টাকাটা জমিয়ে রাখতে হবে মিউচুয়াল মানে এমার্জেন্সি ফান্ড হিসেবে, যাতে আপনার কোনো কিছু প্রবলেম, যাতে 6 মাস যদি কোনো চাকরি চলে যায়, মেডিকেল এমার্জেন্সি হয় বা অন্য কোনো কারণ যদি থাকে, আপনার খরচা এক্সপেন্স হয়েছে, বিয়েবাড়ি বা অন্য কিছু হতে পারে এমার্জেন্সি, তো সেটা যাতে আপনার টাকাটা কারো কাছ থেকে ধার নিতে না হয়, লোন নিতে না হয়, সেটা হচ্ছে মিউচুয়াল মানে আপনাকে এমার্জেন্সি ফান্ড হিসেবে তৈরি করতে হবে, রাখতে হবে। তারপরে কি করব, একটা ফিনান্সিয়াল পার্ট 6 দেখব, ফিনান্সিয়াল গোল তৈরি করতে হবে। ফিনান্সিয়াল গোল মানে অর্থনৈতিক একটা গোল তৈরি করতে হবে। টাকা জমালেই হবে না, টাকা উদ্দেশ্য থাকা দরকার। যেমন বড় কোনো পারচেসের জন্য টাকা জমানো, শিক্ষার খরচ, একটা জরুরি ফান্ড তৈরি করে, যেটা বললাম, যা ভবিষ্যতে আপনাকে দীর্ঘমেয়াদী সেভিং করতে সাহায্য করবে। তো এইভাবে আপনাকে স্পেন্ডিং ডিসিশন সহজ নিলে আপনার ভবিষ্যতে কোনো সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন এবং সমস্যা হবে না। পার্ট 7-এ আমরা দেখব সিম্পল মানি রুল, মানে সাধারণ একটা মানি মানে টাকা নিয়ম। কেন, মাসের শুরুতে 3টে ক্যাটাগরিতে আমরা ভাগ করব, যে আপনি যে মাসের যে স্যালারিটা পাচ্ছেন সেটা 3টে ক্যাটাগরিতে ভাগ করব: প্রয়োজনীয় খরচ, সঞ্চয় ও ভবিষ্যতের খরচ, নিজের ইচ্ছায় খরচ। ঠিক আছে, তো আপনার ইনকাম, ফ্যামিলি সিচুয়েশান অনুযায়ী এই 3টের মধ্যে ব্যালেন্স তৈরি করতে হবে। একটি ফিক্সড ইনকাম সবার জন্য করবেন, এমন নয় যে নিজের পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লাস্টে আপনাকে বলবো যে আজকের ভিডিও থেকে আমরা কী শিখলাম। প্রথমত, নিজের ইনকাম জানুন, প্রয়োজনীয় আর ইচ্ছার খরচ আলাদা করুন। সাপোজ আপনি যদি কোনো জিনিস মানে আর্জেন্ট আর ওয়ান্ট, মানে কোনটা আপনার দরকার আর্জেন্ট মানে, আর কোনটা ইচ্ছা মানে, সাপোজ আপনার বাড়ি ভাড়া বা ইলেকট্রিক ভাড়া, এটা কিন্তু আমাকে দিতেই হবে, এই খরচাটা কিন্তু আপনি খাওয়া খরচা, এডুকেশন খরচা, এটা কিন্তু আপনি করতে পারবেন না, মানে এড়িয়ে যেতে পারবেন না, দিতেই হবে। এটা হচ্ছে প্রয়োজনীয়। আর একটা হচ্ছে অপ্রয়োজনীয়, মানে ইচ্ছা আছে হয়তো, হলেও চলবে, না হলেও চলবে। সাপোজ আপনি হয়তো কোনো মোবাইল একটা কিনতে চাইছেন, হয়তো আপনার কাছে একটা মোবাইল আছে, পুরোনো মোবাইল, একটা টিভি কিনতে চাইছেন, বা ওটা আপনার একটা বাইক আছে, ওই বাইকটা চেঞ্জ করতে চাইছেন, বা একটা 4 চাকা চেঞ্জ করতে চাইছেন। এগুলো হচ্ছে কী করবেন, বা হয়তো কোনো শপিং মলে আপনি বিশাল কিছু কোনো দামের একটা কোনো ব্র্যান্ডেড ঘড়ি হতে পারে, ব্র্যান্ডেড জামা হতে পারে, ব্র্যান্ডেড যে কোনো জিনিস হতে পারে, ডেকোরেট হতে পারে, এগুলো কিন্তু হয়তো কী হচ্ছে, আপনার আছেই কিন্তু সেটা আপনি চেঞ্জ করতে চাইছেন, এটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচার মধ্যেই পড়ে। তো সেটা আপনাকে ভাবতে হবে কোনটা প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয়। কোনো জিনিস কেনার আগে আপনি 24 ঘন্টা বসে মানে ভেবে নেবেন। সাপোজ আপনার ইচ্ছা হলো একটা মোবাইল কিনবো, একটা টিভি কিনবো, একটা বাইক কিনবো, বা যে কোনো জিনিস একটা কেনার আগে আপনি ভাববেন যে এটা 24 ঘন্টা আপনি ডিসিশন নেবেন যে এটা কি আপনার সত্যি আদৌ প্রয়োজন, নাকি আবেগের বশে, না কারো কাছ থেকে দেখে। আমাদের একটা নিয়ম হচ্ছে যে পাশের একটা বন্ধু বা পাশের একটা ফ্যামিলি বা পাশের আত্মীয়-স্বজন, আমরা নিজেরই রিলেটিভ, অন্য কেউ কিছু হয়তো কিনেছে। আপনিও ভাবছেন যে ঠিক আছে, উনি ওইটা ভালো লাগছে, আমিও কিনবো একটা জিনিস। ওইরকম সেম হতে পারে আপনার কাছে কিন্তু টাকা নেই, আপনার প্ল্যানের বাইরে। আপনি লোন কিনলেন, আপনি কী করলেন, লোন নিলেন, আবার হয়তো জমানো টাকা যেটা ছিল সেটা থেকে আপনি মানে ভেঙে খরচা করে সেটা থেকে আপনি কিনে নিলেন। কিন্তু সেটা কিন্তু আপনার দরকার ছিল না, পরে হলে হতো, বা দরকারই নেই। তো সেটা আপনাকে 24 ঘন্টা ভেবে আপনি দেখবেন আপনার অবশ্যই বুঝতে পারবেন এটা দরকার। যদি মনে হয় যে হ্যাঁ আর্জেন্ট দরকার, অবশ্যই নিতে হবে। যদি মনে হয়েছে না পরে হলে হবে বা দরকার প্রয়োজন এখন পড়বে না, নেওয়ার দরকার নেই, তাহলে আপনার টাকাটা অনেকটাই সেভিং হবে। তো এই হলো আজকে মানি ম্যানেজমেন্টের রুল। তো ভিডিওটি তো অবশ্যই বন্ধুরা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, এই চ্যানেলেও উপর নজর রাখবেন। আবার প্রপার্টি নলেজ এবং রিয়েল এস্টেট এবং মানি ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট নিয়ে একটা ভিডিও আনবো। ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।